ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন ভাঙাবাড়ির রহস্য, রচনায় সুমিতা গোস্বামী, গল্প পাঠে সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে ভাঙাবাড়ির রহস্য। শ্রাবণের মাঝামাঝি সকাল থেকে অঝোর ঝড়ায় বৃষ্টি পড়ে চলেছে। আকাশে ঘন কালো মেঘে আচ্ছন্ন। একটা স্নিগ্ধ ঠান্ডা আমেজ তমালকে শয্যাবন্দি করে রেখেছে। রবিবার, ছুটির দিন, অফিসেরও তাড়া নেই। তমাল ঘড়ির দিকে তাকালো, 8টা বাজতে যাচ্ছে। একটা হাই তুলে সে আর এক প্রস্ত ঘুমের তোড়জোড় করতেই পাশের ঘরের আওয়াজ শোনা গেল, ক্রিং ক্রিং। আলস্য জড়ানো কণ্ঠে রিনাকে ফোনটা ধরতে বলেই তমাল আবার চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে রিনার সঙ্গে রিনি আর পিঙ্কুকে নিয়ে 1 কাপ চা হাতে হাসতে হাসতে ঘরে ঢুকে তমালকে উঠিয়ে বলল, বলো তো কার ফোন? তমাল কিছু বলার আগেই পিঙ্কু বলে উঠল, সমু মামা ফোন করেছিল। আজ সমু মামা তিন্নি মাসি আর মৌমাসিকে নিয়ে এখানে আসছে। শুনে তমালও খুব খুশি। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্তুত হয়ে বাজারে রওনা হলো। ফিরল 1 গাদা ইলিশ মাছ নিয়ে। রিনা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে সমুদ্রের আসার সময় যত এগিয়ে আসতে লাগলো, পিঙ্কু রিনি তত উৎকণ্ঠায় ছটফট করতে লাগলো। এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমে গেছে। রিনা বলল, ওরা আসা পর্যন্ত বৃষ্টিটা যেন থেমে থাকে। বলতে না বলতেই বাইরে একটা ট্যাক্সি দাঁড়ানোর শব্দে সবাই ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। পিঙ্কি আর রিনি আনন্দে লাফাতে লাফাতে মামা মাসিদের টানতে টানতে ঘরে নিয়ে এলো। রিনাও আনন্দে ভাই বোনেদের জড়িয়ে ধরল। হই চই আনন্দ কোলাহলের মধ্যে সারাটা দিন কেটে গেল। রাতে খাবার টেবিলে বসে পিঙ্কু বলল, মামা আজ কিন্তু একটা ভূতের গল্প বলতে হবে। তমাল সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, খাবার পরে সবাই একসঙ্গে বসে সমুর মুখে ভূতের গল্প শুনব। সমু হাসতে হাসতে বলল, ঠিক আছে, আজ আমি একটা সত্যি ঘটনা তোমাদের শোনাব। প্রায় রাত 12টা। সবাই ঘরের মধ্যে গোল হয়ে বসেছে। পিঙ্কু আর রিনি সমুর দুপাশ ঘেঁষে বসেছে। সমু গল্প আরম্ভ করার মুহূর্তেই বাইরে প্রচণ্ড বেগে ঝড়ের তাণ্ডব শুরু হলো। কাছাকাছি কোথাও বাজও পড়ল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। আলো নিভে গেল। তমাল ছুটে ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া বদ্ধ ঘরে মোমবাতির আলোয় এক অদ্ভুত পরিবেশে সমু তার গল্প শুরু করল। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। বিকাশ, আমি আর দেবু 3 বন্ধু ছিলাম। বিকাশ তখন হাজারিবাগে একটি নতুন চাকরিতে যোগ দিয়েছে। একটা ছোট কোয়ার্টারও পেয়েছে। আমাকে আর দেবুকে বারবার যেতে লেখায় একদিন আমরা দুজনে ট্রেনে চেপে বসলাম এবং যথাসময়ে হাজারিবাগে বিকাশের বাড়িতে হাজির হলাম। বিকাশ কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিল। ওর সঙ্গে রামু বলে একটা ছেলে থাকতো। সে আমাদের খুব যত্ন করতে লাগলো। আমরা রোজ বিকাশের সঙ্গে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বিকাশ নতুন কাজে যোগ দেওয়ায় জায়গাটার কিছুই ওর দেখা হয়নি। এইভাবে 4 দিন কেটে যাওয়ার পর ঘুরতে ঘুরতে আমরা এক জঙ্গলের ধারে চলে এলাম। জঙ্গলের ভেতরে ঢুকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই একটা ভাঙা বাড়ি দেখে আমরা এগিয়ে গেলাম। বাড়িটার সামনে এসে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রকাণ্ড সেই বাড়ি। ভেতরে ঢুকতেই কিন্তু গাটা কেমন ছমছম করে উঠল। ঘরগুলো ঝুলে ভর্তি। বিশ্রী একটা গন্ধ গাটা গুলিয়ে উঠল। বিকাশ বলল, এবার বাড়ি ফিরে চল, সন্ধ্যা হয়ে আসছে। দেবুর দিকে তাকিয়ে আমরা চমকে উঠলাম। এ কি চেহারা হয়েছে ওর! এক অস্বাভাবিক তীব্র দৃষ্টিতে সে তাকিয়ে আছে সামনের দিকে। গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে আসছে তার গলার ভেতর থেকে।
মনে হয় সামনে কিছু দেখে সে ভয় পেয়েছে। আমরা জোর করে ওকে ওই বাড়ি থেকে টেনে বাইরে বের করে নিয়ে এসে তাড়াতাড়ি ফিরে এলাম বিকাশের কোয়ার্টারে। বেশ কয়েক ঘন্টা পর দেবু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, কিন্তু কেমন যেন চুপচাপ হয়ে গেল। রাতে আমি আর দেবু এক ঘরে পাশাপাশি দুটো খাটে শুলাম। বিকাশ শুলো পাশের ঘরে। রাত তখন 2টো। একটা অদ্ভুত গোঙানির আওয়াজ কানে যেতেই আমি চমকে জেগে উঠে দেখি দেবু বিছানার উপর বসে কাঁপছে। মনে হয় খুব ভয় পেয়েছে। আমি ঘর থেকে চিৎকার করে বিকাশকে ডাকলাম। দুজনে কিছুক্ষণ চেষ্টার পর দেবুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বিছানায় শুইয়ে দিয়ে সারা রাত আর ওর পাশে জেগে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে কি হয়েছিল জিজ্ঞেস করাতে ও বলল, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেতেই মনে হলো কে যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। দু চোখ মুখে ভালো করে তাকাতেই দেখি এক ভদ্র মহিলা, মাথায় ঘোমটা, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, হাত দুটো কাপড়ের মধ্যে ঢোকানো। আমি চমকে উঠে বললাম, কে আপনি? বললেন, আমার সঙ্গে এসো, তাহলেই জানতে পারবে। তারপরে কাপড়ের ভেতর হতে একটা সরু লম্বা হাত বেরিয়ে এসে আমার হাতটা ধরল। বরফের মতো ঠান্ডা হাত। আমার সারা শরীরে যেন অবশ হয়ে গেল। ভয় আমি চিৎকার করার চেষ্টা করলাম। তখনই বোধহয় আমার গলা থেকে গোঙানির আওয়াজ বেরিয়ে এসেছিল। আমি বললাম, কিন্তু আমি তো কাউকে দেখতে পাইনি, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। দেবু বলল, না না, আমি মহিলাকে পরিষ্কার দেখেছি। বিকাশ বলল, ঠিক আছে, আজ রাতে আমরা সবাই জেগে থাকবো, দেখা যাক কি হয়। ওদিকে আমাদের ছুটিও ফুরিয়ে আসছে, আর 2 দিন পরেই আমাদের ফিরে যেতে হবে। সেদিন আমরা অনেক রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বারান্দায় বসে গল্প গুজবে মেতে উঠলাম। কিছুক্ষণের পরে আমাদের 3 জনেরই ঘুমে চোখ জড়িয়ে আসতে লাগলো। তখন ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পূর্বের কথা মতো বিকাশও আমাদের ঘরে রয়ে গেল। কতক্ষণ ঘুমিয়েছে ঠিক জানি না। হঠাৎ বিকাশের তাকে ঘুম ভেঙে গেল। উৎকণ্ঠিত বিকাশ হাঁপাতে হাঁপাতে বলল, দেবু ঘরে নেই। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি রামুকে সঙ্গে নিয়ে আমরা বাইরে খুঁজতে বেরোলাম। কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসা মাত্র কে যেন আমায় ভাঙা বাড়ির কথা মনে করিয়ে দিল। আমার মনের কথা বিকাশকে বলবা মাত্র সে তখনই ছুটে আশপাশ থেকে কয়েকজনকে ডেকে নিয়ে এলো। সেই রাতেই রামুকে নিয়ে রওনা হলাম জঙ্গলের দিকে। প্রত্যেকের হাতে একটা করে টর্চ। জঙ্গলের ভেতরে ঢুকে এগিয়ে যেতে লাগলাম সেই ভাঙা বাড়িটার দিকে। বাড়িটার কাছাকাছি আসতেই আমরা থমকে দাঁড়ালাম। দেখলাম ঘোমটা মাথায় এক ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে আছেন। এত রাতে একাকী এক মহিলাকে ওই পরিবেশে দেখে আমরা চমকে উঠলাম। পর মুহূর্তেই মহিলাকে আর সেখানে দেখা গেল না। সঙ্গে 2-1 ভূত ভূত বলে ভয়ে চিৎকার করে উঠল। কেউ আর এগোতে চায় না। মিনিট 5 পরেই সেই ভদ্র মহিলাকে কিছুটা দূরে একটা বেদির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিনি আমাদের দিকে হাত নেড়ে পাশেই কিছু একটা ইশারায় দেখিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গীরা ভয়ে ফিরে যেতে চাইলেই আমি আর বিকাশ অনেক বুঝিয়ে তাদের সেখানে দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেলাম সেই বেদির দিকে। কাছে যেতেই দেখি বেদির পাশে দেবু অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবুর খোঁজ পেতে আমরা সঙ্গীদের ডাকলাম। তারপর সবাই মিলে ধরাধরি করে ওকে বাড়িতে নিয়ে এলাম। চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দেবার বেশ খানিকক্ষণ পর দেবুর জ্ঞান ফিরে এলো, কিন্তু ওর চোখ মুখে ভয়ের ছাপ গেল না। আমি ওকে আশ্বস্ত করতে বললাম, কোনো ভয় নেই, আমরা তো পাশে আছি, তুই একটু ঘুমিয়ে নে। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা জল খাবার খেয়ে দেবু আমাদের পাশে এসে বসলো। ও কিছুটা চিন্তিত। ওর চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে বিকাশ বলল, হ্যাঁ রে দেবু, গতকাল তুই ভাঙা বাড়িতে গিয়েছিলি কেন? অত রাতে একা একা কি করে গেলি? কখনই বা ঘর থেকে বেরোলি? দেবু বলল,
আমার কথা শুনলে তোরা হয়তো বিশ্বাস করবি না। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতেই মনে হলো কে যেন পাশে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। একটা ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠলাম। দেখলাম আগের দিনে সেই ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে হাসছেন। ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ভদ্রমহিলা আমাকে বললেন, আমার সঙ্গে এসো। যন্ত্রচালিতের মতো আমি তার পেছনে পেছনে যেতে যেতে একসময় দেখি জঙ্গলের ভেতরে সেই ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এবার সামনে থেকে ভদ্রমহিলাকে দেখার সুযোগ পেলাম। সুন্দরী, পরনে দামি শাড়ি, গায়ে গা ভর্তি গয়না। তিনি আমাকে টানতে টানতে কিছুটা দূরে একটা বেদির পাশে এনে দাঁড় করিয়ে ফিসফিস করে বললেন, এই যে বেদিটা দেখছো, এটা ভেঙে ফেললে দেখবে ভেতরে একটা গর্ত আছে। গর্তটার ভেতরে দেখবে একটা কঙ্কাল শোয়ানো আছে। কঙ্কালটার পাশে কয়েকটা কলসি দেখতে পাবে, সেগুলো মোহর আর গয়নায় ভরা। কলসিগুলো বার করে মোহর আর গয়নাগুলো তুমি নেবে আর কঙ্কালটাকে দাহ করবে। মিনিট 2 চুপচাপ থেকে তিনি আবার বললেন, আমি কি জানো, এই বাড়ির মালিক জমিদার প্রতাপ নারায়ণের স্ত্রী, আর তুমি তার একমাত্র ভাই রুদ্রনারায়ণের নাতি। আমার স্বামী রাত 2টোর সময় আমাকে খুন করে এখানে পুঁতে রেখেছিলেন। পাশে কলসিগুলো রেখে উপরে এই বেদিটা তৈরি করেছিলেন। তারপর চারিদিকে রটিয়ে দিয়েছিলেন যে তার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেছেন। তোমার দাদার অত্যাচারে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকে দুজনের ভেতরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম, জানতাম ঠিক এই সময় তুমি এখানে আসবে, তাই এতদিন কাউকে এদিকে ঢুকতে দিইনি। তার কথা শেষ হতেই দেখি যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। দেবুর কথা শুনে আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকি। তারপর সবাই মিলে পরামর্শ করে সঙ্গে কয়েকজন নিয়ে রওনা হই সেই জঙ্গলের দিকে। যথাসময়ে সেই বেদির কাছে পৌঁছে বেদিটা ভাঙতেই একটা গর্ত দেখতে পেলাম। গর্তের ভেতরে ভালো করে তাকাতেই চোখে পড়ল একটা কঙ্কাল। দুপাশে দেখতে পেলাম অনেকগুলো কলসি। দেবুর বলা ঘটনার সঙ্গে সব মিলিয়ে যাওয়া আমরা স্তব্ধ হয়ে গেলাম। যাই হোক, সবাই মিলে গর্তটার ভেতর থেকে আস্তে আস্তে কঙ্কালটা বার করে নিয়ে এসে মাটিতে শুইয়ে দিলাম। তারপর এক এক করে কলসিগুলো বের করে নিয়ে এলাম। সেই দিনই কঙ্কালটাকে দাহ করা হলো। বলা বাহুল্য, এই অদ্ভুত ঘটনা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। কয়েকজন প্রবীণ লোকের মুখে জানা গেল যে জমিদার প্রতাপ নারায়ণের স্ত্রীর নিরুদ্দেশের পরেই পাগল হয়ে গিয়েছিলেন। পরে তিনি নাকি আত্মহত্যা করেন। তার কোনো সন্তান ছিল না। তার মৃত্যুর পর দূর সম্পর্কের আত্মীয়রা তার বাড়িতে বসবাস করার চেষ্টা করেছিল, কিন্তু 2-1 দিনের বেশি কেউ এই বাড়িতে থাকতে পারেনি। রাতে নাকি তারা এক মহিলাকে ঘরের মধ্যে ঘোরাফেরা করতে দেখেছিল। তাছাড়া স্থানীয় যারাই এ বাড়িতে কাছাকাছি গেছে সবাইকে পরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বাড়িটার চারিদিকে প্রচুর ফাঁকা জায়গা ছিল। আস্তে আস্তে সেখানটা জঙ্গলে ভর্তি হয়ে গেল। সেদিন দেবু সঙ্গে থাকায় বোধহয় আমরা নির্বিঘ্নে ফিরতে পেরেছিলাম। ওদিকে আমার ছুটিও শেষ হয়ে গেছে, তাই আমাকে ফিরে আসতে হলো। দেবু থেকে গেল। কাকাবাবু মানে দেবুর বাবা আমার মুখে সব শুনে ভেতর থেকে কিছু পুরনো কাগজপত্র আর একটা ডায়েরি বের করে নিয়ে এলেন। এর আগে তিনি এইসব কাগজপত্র নিয়ে বিশেষ মাথা ঘামাননি। কাগজপত্র ঘেটে প্রমাণ পাওয়া গেল যে জমিদার প্রতাপ নারায়ণ আর দেবুর দাদু সত্যিই 2 ভাই ছিলেন। এরপরেই কাকাবাবু হাজিরাবাগের উদ্দেশ্যে রওনা হলেন। সব সম্পত্তি নিয়ে তারা ফিরে এলেন। জঙ্গলের ভেতর বাড়িটা যেমন ছিল তেমনই রইল। এখন সেই দেবু বিখ্যাত ব্যবসায়ী মিস্টার দেবব্রত মল্লিক, প্রভূত অর্থের মালিক, সঙ্গে সঙ্গে দাতা হিসাবেও প্রখ্যাত। সমুর গল্প শেষ হতেই তমাল বলল, এটা তো সত্যি ঘটনা। রিনা, তিন্নি আর মৌ হেসে উঠল। একদম বানানো গল্প, তিন্নি বলল। রিনা যোগ করলো, ভূত বলেই কিছু নেই তো ভূত আবার কথা বলে? রিনা কথা শেষ হওয়া মাত্র ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। বাইরে অঝোর ধরায় বৃষ্টি ঝরে পড়েছে।
হঠাৎ দরজার ছিটকিনিটা খুলে গিয়ে দরজাটা হাট হয়ে গেল। বাইরের দমকা বাতাসে ঘরের মোমবাতি গেল নিভে। সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন ঘরের ভিতরে এসে দাঁড়ালো। সবাই আশ্চর্য হয়ে লক্ষ্য করলো ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন ঘোমটা পরা এক ভদ্রমহিলা। কিছুক্ষণ পরেই নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত কণ্ঠস্বরে তিনি বলে উঠলেন, সমু যা বলেছে সব সত্যি। তারপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ভয়ে সবাই একে অপরকে জড়িয়ে ধরলো। পিকু আর রিনি চিৎকার করে কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আলো ফিরে এলো। সবাই অবাক হয়ে দেখলো দরজা বন্ধ। ছিটকিনি যেমন লাগানো ছিল তেমনি আছে। বাইরে বৃষ্টিও থেমে গেছে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।